আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি। বিগত বছরগুলোতে আমরাও রাজপথে ছিলাম আমার ভাইয়ের ছবি ধরে, আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য। আজও আমরা এই রাজপথেই আছি। স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু আজও আমি আমার ভাইয়ের হত্যার বিচার পাইনি। খুনিদের এখনো ধরা হয়নি, খুনিদের বিচার করা হয়নি। আমি আমার ভাইয়ের এবং যে ভাইয়েরা এখনো ঘুম অবস্থায় আছে তাদের যারা ঘুম করেছে এবং যাদের হত্যা করেছে তাদের বিচার হোক এবং তাদের অতি দ্রুততার সাথে আইনের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম। আমরা আমাদের যারা বক্তব্য রাখবেন, আমাদের ব্যানার রয়েছে ওই পাশে, মালিক ভাই পাশে গিয়ে বক্তব্য রাখবেন। আমি এ পর্যায়ে আমাদের শাকিলকে কিছু কথা বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আসার জন্য। এবং ধন্যবাদ জানাই আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আমাদের পাশে সবসময় ছিলেন। সেই আজকে এক যুগেরও বেশি সময় ধরে এই গণমাধ্যমের ভাইরা আমাদের সাথে ছিল, আমাদের কথাগুলো তারা সবসময় তুলে ধরেছিল। আমার ভাই মাহবুব হাসান সুজন সবুজ ভাই থানা ছাত্র দলের সভাপতি ছিল। তাকে 2013 সালের 7ই ডিসেম্বর দিবাগত রাতে তার রাজনৈতিক সহযোগিতা কাজী করার সহ গুম করা হয়। তো আজ পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাইনি। আমরা দীর্ঘদিন এই গুমের বিরুদ্ধে আমরা রাস্তায় রাজপথে ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম, শাহবাগে ছিলাম, বিভিন্ন জায়গায় আমরা সরকারকে নোটিশ করেছি আমাদের স্বজনদেরকে ফিরিয়ে দিন। আমাদের একটা পরিবার আছে, আমাদের এই পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। আমাদের এই মায়ের ডাকের এখানে অনেক বাবারা, অনেক মারা আসতো যারা আজকে দুনিয়াতে নেই, হ্যাঁ পৃথিবীতে তারা আজকে নেই, তারা চলে গেছে। তাদের রুয়ের মাতৃত্ব মনে করি তারা তাদের সন্তানকে পায় নাই। তাদের চোখে আর পানি আসতো না, একটা সময় চোখ কাপড় হয়ে গেছিল তাদের কান্না করতে করতে। আজকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের হয়তো মনে আছে 2014 সালে একটা নির্বাচন করলো, একদমই আপনার মানে নোংরা নির্বাচন। এই নির্বাচনের কয়েকদিন পরেই আমাদের একজন মাননীয় উপদেষ্টা স্বামী গুম হয়েছিলেন, আপনাদের হয়তো মনে আছে, নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জে 7টা মারা হয়েছে, তার কিছুদিন পরে একটা গুম হলো একজন মাননীয় উপদেষ্টার স্বামী, আপনাদের মনে আছে। এবং আমি এই কথাটা আজকে বলতে চাই যে আজকে এখানে এই বাংলাদেশে হাসিনার এই দীর্ঘ সময়ের শাসন আমলে এমন কোন ব্যক্তি নেই যে বই প্রকাশ করে সেই প্রকাশক থেকে শুরু করে সংবাদকর্মী এবং বিভিন্ন বাহিনীর লোকের গুম হয়েছে। গুমের কাতার অনেক বড় হয়ে গিয়েছিল। আজকে যদি হাসিনা থাকতো তাহলে এই যে আমাদের যারা ছাত্র ভাই আজকে উপদেষ্টা আছে তারাও হয়তো বা অনেকে গুম থাকতো, কিন্তু বা এই সরকারের যারা এখন মাননীয় উপদেষ্টাগণ আছেন তাদের মধ্যে অনেকে হয়তো বা গুম থাকতো বা বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হতো। আমি একজন এই দেশের ক্ষুদ্র সাধারণ নাগরিক হিসেবে যেটা দেখতেছি যে এখানে হয়তোবা এই যে দীর্ঘ এত বছর ধরে গুমের পরিবারগুলোর সাথে যেটা হয়েছে বা এই আজকে নতুন একটা সরকারের জন্ম হয়েছে, আমরা কিন্তু পাচ্ছি না আমাদের সেই স্বজনদের ব্যাপারে কোনো সংবাদ। আজকে আমি ধন্যবাদ জানাই আমার ছোট মালিক ভাই এখানে উপস্থিত আছেন, তিনিও কিন্তু একটা সাধারণ সময়ে গুম ছিলেন। হ্যাঁ, আমি এই অনুরোধটা করবো আজকে এই সরকারের কাছে যে আপনারা কাউকে রক্ষা করার প্রয়োজন নেই। যে অপরাধী সে অপরাধী। আমার ভাইয়েরকে 5 আগস্টের পরে অ্যারেস্ট করার জন্য আমার বাসায় আমার ভাইকে বেশ কয়েকবার পুলিশ দিয়েছে। আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, ওনার নামে মামলা ছিল, আমার ভাইয়ের নামে, তাকে আটক করতেই আসতে পারে। কিন্তু আমার কথা হলো আইনটা তো সবার জন্য সমান হতে হবে। একটা দেশে যারা বিভিন্ন বাহিনী থেকে যারা গুম করেছেন, হ্যাঁ তাদেরকে কেন আপনারা রক্ষা করবেন, অপরাধীদেরকে কেন আপনারা রক্ষা করবেন বলেন? আমরা বলতে বিষয়ে ইতিমধ্যেই আজকে এক কথা হয়ে গেছে, অভিযোগ জানিয়েছে, কিন্তু আমাদের অভিযোগের আমরা কোনো রকমের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। জাস্ট অভিযোগ জানানো দেখে একটা ফর্মালিটিস কিনা আমি জানি না। আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা এই দেশের আমরা খুবই ক্ষুদ্র নাগরিক, আমাদের সরকারের
আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাদের যদি একটু দৃষ্টিপাত করেন। আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, আমাদের পরিবারের মানুষগুলো মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছে, আমাদের কোনো ধর্মীয় উৎসব নেই, আমাদের মধ্যে অশান্তি আর অশান্তি। আমাদের ভাইয়েরা কান্না করে, আমরা সহ্য করতে পারি না। আমাদের বোনরা কান্না করে, আমাদের ভাই যারা বোন আছে তাদের সন্তানরা কান্না করে, আমরা তা সহ্য করতে পারি না। আমি আজকে আমার এই গণমাধ্যমের ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের সাথে সবসময় ছিলেন সবচেয়ে আন্তরিক ভাবে, দয়া করে আপনারা আমাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেন। আমরা আর কত বছর এই রাস্তায় থাকবো? আরেকটা কথা না বললেই না, এই মায়ের ডাকি কিন্তু সর্বপ্রথম আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বে তুলে ধরেছিল যে শেখ হাসিনার এই গুণের ব্যাপারটা। আপনারা জানেন যে মায়ের ডাকি কিন্তু সর্বপ্রথম সারা পৃথিবীতে জানিয়েছিল যে বাংলাদেশে এইভাবে মানুষকে গায়েব করে দেওয়া হয় বলপূর্বে। আমি সরকারের কাছে এই দেশের একজন ক্ষুদ্র সাধারণ নাগরিক হিসেবে অনুরোধ করবো, জুলাই সরকার যাতে এই মায়ের ডাকির একটা স্বীকৃতি দেওয়া হয়। হ্যাঁ, আমি আর আমার কথা বাড়াবো না, আপনারা দয়া করে আমাদের কথাগুলো পৌঁছে দিবেন, এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। সবাইকে আবারও আমি আমার সালাম অনুরোধ করছি। আমরা এক স্ত্রীর কথা শুনব, যার ছেলে এখন বলে মা বাবা কোথায়। আমাদের সেই স্বামীর কথা শুনবো। আরিয়ান পাশে আছে, আমরা স্বামীর কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিতে যে এখন করতে হচ্ছে যে আমি আসলে কি পরিচয় দিব। আমি এখন আমার পরিচয় দিতে হয় বোন খালেদা হোসেন সোহেলের স্ত্রী। আমার সন্তান 12 বছর ধরে আমরা শুধু এই ছবি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম তো একটা ফ্রেমে, আমার তো বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা গিয়েছিলাম, আমাদের যারা পরিবারের সদস্য আছে তাদের জন্য তাদের যে সাথে যারা আরে ভাই রে, এতক্ষণ নিন্দা নাকি বিচার দেয় হয় নাই তো তার প্রেক্ষিতে আমাদের একটা দ্রুত কমিশন গঠন করা হয়েছে। আমরা 11 বছর রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে এই কমিশনটা গঠন করার জন্য সেই কমিশনের গঠিত ঠিকই, কিন্তু সেই কমিশন আমাদের কোনো খবর দেয় না, আমাদের স্বামীদের কোনো সন্ধান দেয় না। এই কমিশনটা আমি জানি না, আমার ঘর থেকে এটা বলতে হচ্ছে যে এই কমিশনটা গঠন করলে আমরা যেমন গুম হয়ে থাকা যে ব্যক্তিরা আছে এখন ফেরত আসেনি, সেই পরিবারের সদস্যগুলো আমরা রাস্তার মধ্যে দাঁড়াতে চিৎকার করে করে বললাম আমাদের একটা কমিশন দেয়, আমাদের একটা খবরের জন্য একটা ব্যবস্থা করে দেয়। সেই কমিশন গঠন হয় ঠিকই, কিন্তু সেই কমিশন এখন পর্যন্ত আমাদের স্বামীরা এবং আমার গুম হয়ে আছে তাদের ব্যাপারে কোনো তথ্য তারা দিচ্ছে না। আমি চাই এই কমিশন তাদের যতদিন নিয়ন্ত্রণ আছে তারা যেন অন্তত এই ব্যাপারে একটা মীমাংসা করে যায়, এটা যেন একটা অমীমাংসিত হয়ে না থাকে। 12টা বছর আগে এই একটা বিচার চেয়েছে, সন্ধান চেয়েছে, এরকম রাস্তায় দাঁড়াচ্ছি। আমি আর সামনের 12 বছর দাঁড়াতে চাই না। আমি চাই না আমার সন্তান এরকম করে দাঁড়ায় দাঁড়ায় একটা ছোট থেকে শৈশব থেকে আর কিছুদিন পরে তার জন্ম ছিল আমার সন্তান চলে আসবে, তারপর সে তার বাবার সন্তান এখানে দাঁড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকবে যে আমার বাবাকে ফেরত দেন, আমার বাবার সন্তান দেয়, আমার বাবার সাথে কি হয়েছে সেটা আমাদেরকে জানান। তাদেরকে যারা এভাবে তুলে নিয়ে গেছে তাদের সাথে কি হয়েছে সেটা আমাদেরকে জানান। যারা জড়িত তাদের ব্যবস্থা করেন, তাদের বিচার করেন। এই বিচারটা যখন দেখা যাচ্ছে একটা প্রহসনের মতো একটা বিচার হয়ে যাচ্ছে, যেসব বাহিনীর নাম আসছে তাদেরকে জন্য আলাদা একটা ব্যবস্থা করা হচ্ছে। আইন তো সবার জন্যই সমান। আমার স্বামী যখন এরকম নির্বাচনে তাদের সাথে যারা জড়িত তাদের সাথে যে বিচার করা হয় তাদের সাথে জড়িত বাহিনী শুধু বাহিনীর নামে জড়িত থাকে দেখে তাদের জন্য আলাদাভাবে তাদের ব্যবস্থা হবে, সেটা তো হওয়ার কথা না। বিচার প্রত্যেকের জন্য সমান হওয়া উচিত। তাহলে তো সেই বৈষম্য থেকেই গেল যে এই বৈষম্যের কারণে আজকে এই ফাঁসিয়া মুক্তির জন্ম হয়েছিল। সেই বৈষম্যের শিকার যদি আজকে আমরাও হয়ে যাই তাহলে তো এই বৈষম্য সারা জীবন চলতে থাকবে।
যে মানুষটি আলাউদ্দিন ভাই যুক্তরাজ্যে বসে প্রথম বিএনপি বাইরে সিটিতে নির্বাচন করেছিল চিল্লাচিল্লি করে খালি এবং তার নেতৃত্বে ঢাকায় একটি প্রোগ্রাম হয়েছিল ঢাকার খুশির সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং ইউরোপ থেকে শুরু করে সারা পৃথিবীতে মানবাধিকারের পক্ষে তিনি সোচ্চার ছিলেন। শেখ হাসিনা তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী অবস্থায়, সেই নিমন্ত্রণকে তিনি সেই সময় প্রত্যাখ্যান করেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামের রাজপথের একজন সাহসী জাতিবল আমাদের প্রিয় নেতা আব্দুল মালেক, এই খুন পরিবারের অত্যন্ত আস্থাভাজন প্রিয় মানুষ। আমরা এখন তার কথা শুনব। একটু পিছনে আসতে হবে তো ভাই। সঞ্চালক এবং ইসলাম তিনি আমাকে আমন্ত্রণ করেছেন। আমি আসলে আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের সন্তানদের কথা শুনেছেন, আমাদের তাদের সন্তান হারা, মা হারা, স্বামী হারা, তাদের আওয়াজ কিন্তু এখনো পৌঁছায় নাই। গত 15 বছর ধরে তো এই গুম খুন জারি ছিল, এখন কেউ ন্যায় বিচার পাচ্ছে না। তাদের সন্তানরা অনেকভাবেই তারা লাঞ্ছিত এবং অপমানিত, এবং আজকে গত 15 বছর এই রাষ্ট্র একটা জেলে পরিণত ছিল এবং এই কথাগুলি গত 15 বছর ইন্ডিয়ানরা তাদের একটা পাপের সরকার তৈরি করেছিল। সেই পাপের সরকাররা কাউকে, যেমন সালাউদ্দিন ভাইকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, আছে এই যে আমার বান্ধবীকে আজকে আমাদের কুকো, উনিও ধর্মের শিকার হয়েছে। আল্লাহ মেহরবানিতে উনি হয়তো ফিরত আসছে, কিন্তু আজকে ইলিয়াস আলী চৌধুরী আরম্ভ করে এই যে পরিবার যারা আজকে 1500 বেশি এখন পর্যন্ত খোঁজ নাই, তাদের কাছে আমাদের কি জবাব, আমরা কি জবাব দেবো তাদের? এবং লেটেস্ট কর্মমন্ত্রী ছাত্রছাত্রীরা যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেল এবং যারা গত 15 বছর দেশটি বেগম খালেদা জিয়া এসেছেন মাতার ডেমোক্রেসি বলে আমরা উনি অন্যভাবে জেলের ভিতরে ছিল, তারা সমাজ মাজা ভেঙে দিয়েছিল 11 সরকার। এখন পর্যন্ত ইন্ডিয়ান পলিসি বাংলাদেশে কন্টিনিউ চলছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো বক্তব্য আমরা কেউ দেইনি। আমরা ডিপ্লোমেসি আমাদের মধ্যে অনেক প্রেশার রয়েছে, সেটা আমরা অনেক কথা ক্লিয়ারলি আমরা বলতে পারি না। এই জন্য আমরা বলবো যে এই যে সঞ্জিতা ইসলাম এবং আজকের এই সঞ্চালক তারের সেই সাহসী ভূমিকা, এবং আমার এখানে প্রতিনিধি আমার ওয়াইফও যিনারা মালিকে একাধিকবার তিনিরা কনভেন্স করে বাংলাদেশের এই মায়ের ডাকে এই সাড়া দিয়ে তারা ইউনাইটেড নেশনসেও বিভিন্নভাবে আমরা সেও কাজ করেছি। আগামীতে এই নভেম্বরে মায়ের ডাকে একটা স্পেশাল আমাদের ব্রিটিশ পার্লামেন্টে এবং সঞ্জিতা ইসলাম টুরি সেও যাবে, এখন আর 1-2 মানবাধিকার কর্মী বাংলাদেশে যাবে। এখন আমাদের জাতির বিবেক, আপনারা সাংবাদিক ভাইরা কারণ আপনারা কিন্তু সাধারণই আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বোন, আজকে পর্যন্ত তারও বিচার হয়নি এবং বাংলাদেশে এবং আগামীতে গত 15 বছর আমরা ইয়াংস্টাররা যারা ছিল তারাও ভোট দিতে পারেনি এবং আমরাও গত 15 বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবং মধ্যরাত্রে নির্বাচন হয়েছে। আবার এই নির্বাচন নিয়ে আরেকটা ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না এবং সেই দিন ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এটা না হওয়ার জন্য আরেকটা গোষ্ঠী বিশেষ করে তারা ইন্ডিয়ার সাথে আঘাত করে বাংলাদেশের সাম্য মানবতা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠা যাতে না হয়, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা না হয়, এই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা, যাতে তারা আবার ওই দেশে একটা নির্বাচন না নিয়ে অরাজকতা সৃষ্টি হয়। আর এই কোন ফ্যামিলি তাদের ছবি দিয়ে তারা রাস্তার কোনায় কোনায় দাঁড়িয়ে কান্না করবে, তাদের কান্নার কথা শুনবেন না।
আমরা আজকে শপথ নিব যারা গুম হয়েছে তার পরিবার এবং যারা খুন হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, যে দল যে গোষ্ঠী হোক তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু ভেরি পাওয়ারফুল, কারণ আপনাদের নিরপেক্ষ আপনারা ভূমিকা যদি রাখেন এই গুম পরিবারের জন্য, আপনারা যদি প্রতিনিহত আপনাদের আপনাদের সেই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে আমি মনে করি যে আমাদের এই সমস্যার সমাধানটা অচিরেই হবে। এবং ডক্টর ইউনূসকে আমি আপনাকে ইন্টারন্যাশনালি আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনাকে অনেক সম্মান করে, তাহলে আপনার এই ক্যাবিনেট এই আয়নাগরের আবিষ্কার করলেন, এখন স্টপ কেন, বাকি 1500 লোক কোথায় গেল? এবং যাদেরকে এখন আপনারা বিভিন্নভাবে বড় বড় রাজক দলদেরকে আপনারা বলছেন, তারা আবার সেফ সাইড কেন? এবং দেশ থেকে বাইরে $22.7 বিলিয়ন দেশ থেকে পাঠানো হয়েছে, এটা কেন ফিরত আসছে না? আজকে বিশেষ করে এখন পর্যন্ত বাজারে এখনো ক্রস ফায়ার এখনো মানুষকে হত্যা করছে, এগুলো অনেক দিল্লি আসতেছে না। এই জন্য আমি আমার এই সন্তানদের পাশে থাকবো, যতদিন বেঁচে থাকবো, এবং যারা ফেরত আসবে এবং আগামীতে বিএনপি যদি পাওয়ার আসে, আমি আল্লাহ কসম করে বলতে পারবো যে আমরা ইনশাআল্লাহ সত্য ন্যায় স্টাবলিশ করার জন্য যারা গুম হয়েছে, যারা ভোট হয়েছে, সেই পরিবারকে আমরা পৃষ্ঠপোষকতার আমরা দায়িত্ব নিব ইনশাআল্লাহ। এবং দেশ থেকে খালেদা জিয়ার শুভেচ্ছা আপনারা গ্রহণ করবেন। তারেক রহমান আজকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা দিয়েছেন এবং মায়ের ডাকের পাশে আছি, থাকবো ভবিষ্যতে। মায়ের ডাকে যে কোনো কর্মসূচিতে আমরা দেশে বিদেশকে এটা ইন্টারন্যাশনাল লেভেলেও মায়ের ডাকে আমরা নিয়ে যাবো, আমরা এই আশা ব্যক্ত করে। এবং মায়ের ডাকের নেতা নেত্রীকে আগামী নভেম্বর মাসে ব্রিটিশ পার্লামেন্টের অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ আমাদের সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মিসেস মালিকের প্রতি অভিষেক ধন্যবাদ। আজকে জাফরুল্লাহ সাহেব বেঁচে থাকলে এখানে থাকতেন, আমার সেই জাফরুল্লাহ মিডিয়া টিম যিনি জাহাঙ্গীর আলম মিন্টু ভাই, তার প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। আজকে শতব্যস্ততার মধ্য দিয়েও আমাদের মালিক ভাই আমাদের এই অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা তুলে ধরেছেন, যে সময় থেকে খালেদা জিয়ার কথা বলেছেন, আমরা তার প্রতি ধন্যবাদ। এবার আমরা কথা শুনবো আমাদের আরেকজন প্রিয় ভাই, মায়ের কাছে প্রথম থেকে যারা আমাদের সাথে ছিল তাদের মধ্যে অন্যতম একজন প্রিয় ব্যক্তিত্ব রাসুল ভাই, যিনি সবসময় অন্যায় প্রতিবাদ করেন, প্রতিবাদের একটি কণ্ঠস্বর। আমরা তার একটি কথা শুনবো। আমি শাহরিয়ার কবির রাতুল, কুমিল্লার লাকসাম থেকে নিখোঁজ হুমায়ুনপুরের মার্কেটের একমাত্র ছেলে। আমার বাবাকে 2013 সালের 27শে নভেম্বর র্যাব 11 তারেক সাহেবের নেতৃত্বে ডিএবি শাহজাহান আলী এবং মেজর আরিফের নেতৃত্বে আমার বাবা এবং আমার দাদার দুজনকে একসাথে তুলে নিয়ে যাওয়া হয়। আমার বাবা ছিল লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি, আমার দাদা ছিল লাকসাম উপজেলা বিএনপি সভাপতি এবং সাবেক এমপি। আজ পর্যন্ত আমার বাবা এবং দাদাকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, তাদের সাথে একই সাথে অ্যারেস্ট করা হয় 11 জনকে, আরো 11 জনকে। সেই 11 জনকে সেই রাতেই র্যাব থানায় হ্যান্ড ওভার করে, কিন্তু আমার বাবা আর দাদাকে আলাদা গাড়িতে করে আলাদাভাবে কুমিল্লার দিকে নিয়ে যাওয়া হয়। এরপরে কুমিল্লা থেকে কোথায় নেওয়া হয় সেটা আর আমরা জানি না। আজ পর্যন্ত আমরা তাদের কোনো খোঁজ খবর পাইনি। আজকে 12 বছর হতে চললো, এখন পর্যন্ত কোনো কাগজে যখন বাবার নাম লিখতে যাই, যখন জিজ্ঞেস করে বাবা জীবিত না মৃত, বুকটা আটকে ওঠে। কি লিখবো? আপনারা কি এটা উত্তরটা দিতে পারবেন? আপনারা কি আমাকে এই উত্তরটা দিতে পারবেন? আমার বাবার নামের আগে আমি কি লিখবো, মৃত না জীবিত? এই দেশ কি আমাকে এই উত্তরটা দিতে পারবে?
আমার ছোট দুটা বোন এখন পর্যন্ত আমার জন্য যে কিভাবে ছটফট করে সেটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করব, এই যে আপনারা যে গুম কমিশন গঠন করেছেন, আসলে গুম কমিশনটা এখন পর্যন্ত আমাদেরকে অন্ধকারের মধ্যেই রেখেছে। এখন পর্যন্ত তো আমাদেরকে আজকে 1 বছরের বেশি সময় হলো, কিন্তু আমরা এখন পর্যন্ত কোন ধরনের কোন উত্তর খুঁজে পেলাম না। আপনারা শুধু দৌড়াদৌড়িতে ব্যস্ত আছেন, যারা ফিরে এসেছে তাদেরকে নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু যারা ফিরে আসেনি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। এই লোকগুলো কোথায় গেল? এই লোকগুলো কি এমনিতেই হাওয়া হয়ে গেল? আমাদের লাকসামের যে ঘটনা, সেই ঘটনাটাতে একদম দিনের আলোর মতে স্পষ্ট যে র্যাব এই কাজটা করেছে। র্যাবের তৎকালীন যে ডিআইজি শাহজাহান আলী, তার ব্যাচ নাম্বার 6092, তৎকালীন মেজর আরিফ, সে একদম স্ট্রেটলি লাকসাম থানায় বাকি 11 জনকে হ্যান্ড ওভার করেছে। এবং লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন জিজ্ঞেস করেছিল যে হিরো ভাই এবং হুমায়ুন ভাই কোথায়, তখন সে র্যাবের আরিফ এবং ডিআইজি শাহজাহান আলী মিলে সে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা চিরকোড দেয় যে এখানে নাম এবং নাম্বার লেখা আছে, এই নাম্বারে যোগাযোগ করেন, যোগাযোগ করলে আপনি সবকিছু ক্লিয়ার হবেন। তারপর থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর যে বর্তমানে যে বিচার করছে যে আর্মিকে অফিসারদেরকে আলাদাভাবে নিচ্ছে, কেন তারা কি আইনের ঊর্ধ্বে? সাবেক মন্ত্রীদেরকে, সাবেক আমলাদেরকে দেখলাম প্রিজন ভ্যানে পিস মোড়া দিয়ে হ্যান্ডকাপ করে নিয়ে যাচ্ছে। সাবেক এমপি মন্ত্রীদের চেয়ে কি ওই যে খুনি খুনকারী মানে করাপ্টেড অফিসারদের দাম বেশি? সেটা কখনোই হতে পারে না। একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক। আমি সবার জন্য সমান অধিকার এবং সমান বিচার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাতুল। আমরা এই পর্যায়ে একটু কথা শুনবো আমাদের রেশমার কাছে, যার স্বামী গুম হয়েছে। আমরা রেশমার ছোট্ট করে একটু প্রতিক্রিয়া শুনবো, কিভাবে এখন তার জীবন কাটছে তার সন্তান নিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম রেশমা। 12 বছর আমি আমার স্বামী গুম হওয়া চঞ্চলের স্ত্রী পরিচয় নিয়ে এই সরকার স্বৈরাচারী সরকার যাওয়ার পর 1 বছর পর আমি সেই ছবি নিয়ে এই পরিচয় দিচ্ছি যে আমি গুম হওয়া চঞ্চলের স্ত্রী। আমার এই পরিচয় দিতে ইচ্ছে করে। যারা এখন সরকার পদে আছেন, যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা সবাই আমাদের এই গুম হওয়া পরিবারে যারা গুম আছে তাদের বিচারটা করে। তাই মনে হয় যারা আছেন তারা বিচারটাই করে। যদি বিচার করতে না পারেন তাহলে আমরা কোথায় যাবো? কার দরজায় লক করবো? কোথায় গিয়ে করবো? এই ছোট ছোট শিশু, আমার 3 বছরের বাচ্চা এখন 15 বছর। এই বাচ্চা নিয়ে, এই ছবি নিয়ে দাঁড়াইতে ক্লান্ত হয়ে গেছি আমরা নিজেরা পারি না। এখন আপনারা যদি পারেন তাহলে এই বিচারটা করে দেন। আইন আছে। আপনারা এই যে গুম তদন্ত কমিশনার বসাইছেন, কিসের জন্য বসাইছেন? আমাদের জন্য? আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে একটুও মনে হয় না। কারণ এটা আপনারা নিজেরা যারা বিরোধ আসছে তাদের নিয়ে আলোচনা চলছে। আপনারা আমাদের কি বিচার করতেছেন? আমরা দেখি না। 12 বছর যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। 12 বছর ছবি নিয়ে দাঁড়িয়েছি, এটাই যাবো আমি যে আমার স্বামীর খোঁজ আমি পাবো না। আমি কোথায় গিয়ে দাঁড়াবো একটা শিশু বাচ্চা নিয়ে? আমার ভাইয়েরা যারা গুম হচ্ছে, যাদের স্ত্রী, মা, সন্তান দাঁড়ায় কান্না করছে, তাদের কান্না কারো কান্না আমি বোঝাই না। আমার এই দাবি, এই উপদেষ্টা যারা আছেন তারা আমাদের লোক কি হয়েছে, কোথায় আছে, এই গুম তদন্ত কমিশনের টাইম হলো, যারা আছে বিচার বহির্ভূত, যারা এই আইনের পর্যায়ে আছে, তারা সবাই এটা বের করেছে। ধন্যবাদ। আমাদের মায়ের কাছে আফরোজা ইসলাম আতি আপা, আমাদের মানসুর ইসলাম ফেরদৌসী আপা সহ সবাইকে আমরা বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আতি আপা কিছু বলবেন এই পর্যায়ে? তাহলে আমাদের মায়ের কাছে, আপনারা জানেন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ এবং লন্ডন সহ জেনেভা সহ প্রত্যেক জায়গায় মায়ের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আমরা বলি
মায়েরটাকে মা হচ্ছে আমাদের হাজেরা খাতুন এবং মায়েরটাকে নেতা হচ্ছে আমাদের সানজিদা ইসলাম তুলি। আমরা মায়ের ডাক থেকে ঢাকা পাওয়াতে যাকে আমরা আমাদের সেই সানজিদা ইসলাম তুলিকে আমরা এখন অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমার সামনে আমার যে সংবাদ মাধ্যমের আমার ভাইরা আছেন, আসসালামুকুম মালিক ভাইকে আমাদের মাঝে আসার জন্য, আমাদের পাশে দাঁড়ানোর জন্য। মায়ের ডাকের আমার সব পরিবার, আমাদের পরিবার, আমরা যারা একসাথে বিগত 1 যুগের বেশি সময় আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলন চলমান, এবং ট্রাফিক লেভেলের সময়ও এখানে রাজপথে দাঁড়াতে, প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে, শাহবাগে দাঁড়াতে আমাদেরকে আসলে অনেক ভয় থামাতে পারিনি, এবং হচ্ছে অনেক অনেক প্রেশার, অনেক ল এনফোর্সমেন্ট এজেন্সির ভয়, হুমকি ধামকি অনেক কিছু গেছে আমাদের উপর দিয়ে। আমাদের সাথে যে পরিবারগুলো আছে, বেশি পরিবারের আমাদের যে ভাইরা, তারা গুম হয়ে যাওয়ার পরে ফ্যাসিস্ট রেজিমের সময় বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, যারা র্যাব, ডিজিএফআই, ডিবি, পুলিশ এবং সাদা পোশাকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার কারণে, ভিন্ন দল করার কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মী, সাংবাদিক, লেখক কাউকেই ছাড় দেওয়া হয়নি। যারাই হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারাই দেশের ভোটাধিকার নিশ্চিত করতে দাঁড়িয়েছে, প্রত্যেককে অবৈধভাবে তুলে নিয়ে এই আইন প্রয়োগকারী সংস্থাগুলা আইনা ঘরের মতো, সিএফআই সেলের মতো, সিক্রেট ডিফেন্সের সেলে আটকে রেখেছিল। এবং বিগত 5ই অগস্টের আগে 1 যুগের যে বেশি সময় আমরা যে যুদ্ধে ছিলাম, এই আওয়াজগুলা তখন থেকেই করা ছিল, আমরা তখন থেকেই সোচ্চার ছিলাম। এবং আমরা জানি আমরা অনেক বড় একটা অংশ, যেখানে জুলাই অভ্যুত্থানে আসলে আমরাও হাসিনার মস্তক থেকে সরাতে ধাক্কা দিতে পেরেছি। আমাদের এই আওয়াজগুলা বিশ্বে, বহির্বিশ্বে, জাতিসংঘে, আন্তর্জাতিক সংগঠনগুলোতে, মানবাধিকার সংগঠনগুলোতে, সবার কাছে পৌঁছালেও আমাদের দেশের যে ইনস্টিটিউশন গুলা, সেগুলাতে কিছু অপশক্তি এখনো রয়ে গেছে। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া, যাদের দ্বারা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেই অপশক্তি অংশ এখনো রয়ে গেছে। সেই অপশক্তি এখনো বাধা প্রদান করছে আমাদেরকে এখনো জানাতে, প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তানকে, তার ভাইকে, তাদের বাবাকে যে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা, ইলিগাল কাস্টডিতে রেখেছে, টর্চার করেছে, আইনা ঘরের মতো সিক্রেট ডিটেনশন সেলে রেখে, প্রত্যেকটা তথ্য সত্য সামনে আনতে এবং জানাতে তাদেরকে এখনো বাধা প্রদান করা হচ্ছে। আপনারা জানেন বিগত সময়ে যে ইনকোয়ারি কমিশন, যেটা আমাদের দাবিতে 12 বছরের আমাদের এই আন্দোলনের দাবিতে তুলে ধরা হয়েছিল, যে একটা ইনকোয়ারি কমিশন, একটা ইনভেস্টিগেশন মেকানিজম আসুক। ইনকোয়ারি কমিশন গঠন করা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল শুধুমাত্র 2টা গুমের কেস নিয়ে গতদিন 26 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেয়, চার্জশিট দাখিল করা হয়। এত হাজারো মানুষের মধ্যে বাকিদের ইনভেস্টিগেশনের তথ্যগুলো কোথায়? তাহলে আমাদের দাবিটা হচ্ছে 1 বছর আগস্টের পরে পার হয়ে যাওয়ার পরেও কেন আমাদেরকে আবার রাস্তায় দাঁড়াতে হচ্ছে, কেন আমার বাচ্চাদেরকে, কেন বাবার শরীরে দাঁড়াতে হচ্ছে, কেন আমাদের ভাইয়ের স্ত্রীদেরকে, আমার মায়েদেরকে, বোনদেরকে কেন আমাদেরকে এখনো দাঁড়াতে হচ্ছে? কারা এখনো বাধা প্রদান করছে? তাদেরকে এখনো সুরক্ষিত রাখা হচ্ছে সেনানিবাসের মধ্যে। আমাদের প্রত্যেকটা ভাইয়ের সাথে আয়না ঘরে রাখার পরে
আমরা চাই আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা ভাইও গুম হয়ে যায়, একটা ভাইও তার সন্ধান না পায়, তার জন্য সবসময় বিচার দরকার, যে ন্যায় বিচারের আওতায় আনতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা যারা এখানে আছি মায়ের ডাকেন সকল পরিবার, আমরা সারা বাংলাদেশে যারা আছি মায়ের ডাকেন সকল পরিবার একসাথে থাকবো যতক্ষণ না আরো একটা দেশে আমাদের পক্ষে তার প্রতিফলন আসে, তার রেজাল্ট আসে। আমরা আপনাদেরকে আরো জানাতে চাই প্রতিবার দিন আমাদেরকে বিপদ-ছাড়ানোর মধ্যে দিয়ে যাচ্ছে, যেই ভয়ঙ্কর সত্যের জন্য আমরা অপেক্ষা করে আছি, সেই সময়ের মধ্যে দিয়ে আমরা এই পুরো জেনারেশন জাতি যাচ্ছে বুঝছে, আমরা আহ্বান জানাবো আপনাদের শুভবর্তী দিতে হবে এবং আপনারা যথাযথ কার্যকরতা পদক্ষেপ নেবেন। আপনারা যদি মনে করেন যে একটা পরিবার ছাড় দিবে তাহলে আপনারা ভুল করছেন। বিগত হাসিনার সময় তাদেরকেই আমরা ছাড় দিই নাই, এখন তো কোনো প্রশ্নই আসে না। আমরা আশা করবো প্রত্যেকটা ঘরের যে ভিকটিম তারা জানতে পারবে তাদের সন্তানের সাথে কি হয়েছে, ভাইদের সাথে কি হয়েছে। ন্যায় বিচার আমরাই টেনে আনবো, যা করার আমরাই ইনশাল্লাহ টেনে আনবো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য এবং আমাদের দাবিটা তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, অনুষ্ঠানের আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের এই দাবি চলমান থাকবে প্রতি সপ্তাহে এবং আমরা জানাবো আপনাদেরকে আমাদের কি কার্যক্রম নিচ্ছি, কি কার্যক্রমে তারা গ্রহণ করছে, বাকি জানেন না তাদের জন্য। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ইসমাইল সিরাজী সহ আজকে